পান্ডুয়া বাংলাদেশে দুটি বিখ্যাত পান্ডুয়া আছে, একটি মালদহ জেলায় আর একটি হুগলি জেলায়। এই দুটি পান্ডুয়া যথাক্রমে বড় পেঁড়ো ও ছোট পেঁড়ো বলে পরিচিত। পশ্চিমবঙ্গে মুসলমান যুগের ঐতিহাসিক নিদর্শন হুগলি জেলার পান্ডুয়া ত্রিবেণী সপ্তগ্রামে প্রচুর আছে। সব মিলিয়ে যেন হুগলি জেলার এই অঞ্চলে একটি মুসলমান যুগের মিউজিয়াম তৈরি হয়ে রয়েছে। শুধু মুসলমান যুগের নয়, হিন্দু যুগেরও। ত্রিবেণীর জাফর খাঁর মসজিদ এবং ছোট পান্ডুয়ার 22 দরওয়াজা শাহ সুফির মসজিদ বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক কীর্তিস্তম্ভ। প্রতিটি স্তম্ভে শিলাখণ্ডে ও ইটের গায়ে হুগলি জেলার এই অঞ্চলের অতীত ইতিহাস খোদাই করা আছে। ট্রেনে যেতে বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের উপর দিয়ে যেতে দূর থেকে পান্ডুয়ার মিনার দেখা যায়। প্রায় 127 ফুট উঁচু মিনার, 5 তল বিশিষ্ট, গোলাকার এবং উপর দিকের ব্যাস ক্রমেই ছোট হয়ে গেছে। স্থানীয় কিংবদন্তি হল শাহ সুফি উদ্দিন এই অঞ্চলের ব্র্যাকেটে পান্ডুয়া ও মহানাদ ব্র্যাকেট ক্লোজড হিন্দু সামন্ত রাজাকে যুদ্ধে পরাজিত করে হিন্দুদের জয়স্তম্ভের অনুকরণে এই মিনার তৈরি করেছিলেন। পান্ডুয়ার শাহ সুফির আস্তানাও আছে। এই অঞ্চলে কি করে মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হলো তাই নিয়ে শান্তিপুর নিবাসী মহিউদ্দিন ওস্তাগর একটি কেচ্ছাকাব্য রচনা করেছেন। কাব্যের অবলম্বন হল শাহ সুফি উদ্দিন সম্পর্কিত কিংবদন্তি। এই কিংবদন্তির উপর মোটা রঙের পোঁচ দিয়ে কবি মহিউদ্দিনের পান্ডুয়ার কেচ্ছা রচিত। কেচ্ছার গোড়াতে কবি লিখছেন, বড় পেঁড়ো ছোট পেঁড়ো তীরবেণী আর, পীরের খাতেরে আল্লাহ করেছেন তৈয়ার, আল্লাহর পেয়ারা পীর সাসুফি সুলতান, পাঁড়োয়া মকান মাঝে করেন মকান, এক খাতেরে পাঁড়োয়া যে জাহের আলমে, শিরনি খতম হয় শাহ সুফি নামে। এইছা ভাতে কত লোক করে কহা শোনা, নাহি জানে কোনো রূপ নেহাত ঠিকানা, আমি বান্দা গোনাগার পাঁড়োয়াতে যাইয়া, দেখিনু মনুরা ঘর নেহাত করিয়া, বাদশাহী মকান হেন হয় অনুমান, দেল জুড়াইয়া যায় দেখিয়া মকান। এই ধরনের প্রস্তাবনার পর পান্ডুয়ার কাহিনী শুরু হয়েছে। পান্ডুয়া নগরে পাণ্ডু নামে এক রাজা ছিলেন। যেমন ভাগ্যবান তেমনি পুণ্যবান রাজা। রাজপ্রাসাদের অন্দরমহলে এক কুণ্ড ছিল যার জলে 33 কোটি দেবতা অধিষ্ঠিত ছিলেন। সেই কুণ্ডের জলে মরা মানুষ চুবিয়ে নিলে জ্যান্ত হয়ে উঠত। এইছা কেরামত ছিল সে পানির শুনি, মুর্দা দিলে জিন্দা হইত কুদরতে রব্বানি। পাণ্ডু রাজার আমলে পান্ডুয়ায় হিন্দুরা বসবাস করত। হিন্দুদের মধ্যে মাত্র 5 ঘর মুসলমানের বাস ছিল। বাঘের কাছে যেমন বকরি বাস করে, সেই রকম হিন্দুদের কাছে এই 5 ঘর মুসলমান খুব ভয়ে ভয়ে বাস করত। কাফেরের কাছেতে মমিন মুসলমান, বাঘের নিকট রইত বকরির সমান, এছলামের কারবার করিতে নাড়িত, করিলে পাণ্ডব রাজা সাজা দেলাইত। এই অবস্থায় পাণ্ডু রাজার মুসলমান প্রজাদের দিন কাটত পান্ডুয়ায়। এমন সময় একদিন এক মুসলমান প্রজা পুত্রের জন্মোৎসব উপলক্ষে গোবধ করল। হিন্দুরা জানতে পেরে ছেলেটিকে হত্যা করল। রাজার কাছে নালিশ করা হলো, কিন্তু পাণ্ডু রাজা নালিশ গ্রাহ্য করলেন না। তখন পুত্রের মৃতদেহ নিয়ে পিতা গেল দিল্লি বাদশাহের কাছে। উদ্দেশ্য হল, আনিব সঙ্গেতে করি পাণ্ডব শহরে, লড়িয়া পাণ্ডব রাজে দিব ছাড়ে খাড়ে। দিল্লির সিংহাসনে তখন ফিরোজ শাহ আসীন। অভিযোগ শুনে তিনি তার ভাইপো শাহ সুফিকে পান্ডুয়ায় পাঠালেন ফৌজ দিয়ে। শাহ সুফি এসে যুদ্ধ করলেন। জিয়ত কুণ্ডের দৈবশক্তির প্রভাবে পাণ্ডু রাজার সৈন্যক্ষয় হয় না। শাহ সুফিও আর পেরে ওঠেন না। হতাশ হয়ে তিনি দিল্লি ফিরে যাব করছেন। এমন সময় পাণ্ডু রাজার এক হিন্দু গোপালক নাম নগর ঘোষ শাহ সুফির কাছে এসে জিয়ত কুণ্ডের কথা প্রকাশ করে দিলেন। নগর ইসলাম ধর্মে দীক্ষা নিয়ে যোগী বেশে রাজার অন্তঃপুরে প্রবেশ করে জিয়ত কুণ্ডে গোমাংস ফেলে তার মাহাত্ম্য নষ্ট করে দিল।
হিন্দু রাজা নিরুপায় হয়ে সপরিবারে ত্রিবেণীর গঙ্গায় ডুব দিলেন। পান্ডুয়া মুসলমান ফৌজের দখলে এলো। শাহ সুফিউদ্দিন বিরাট এক মসজিদ নির্মাণ করে পান্ডুয়াতেই বসবাস করতে লাগলেন। ওস্তাগর রচিত পাঁড়ুয়ার কেচ্ছা এইখানেই শেষ হয়ে গেল। পান্ডুয়ার কিংবদন্তির বা পাঁড়ুয়ার কেচ্ছার এই পাণ্ডু রাজা ও শাহ সুফিউদ্দিন ঐতিহাসিক ব্যক্তি কিনা বলা যায় না। ব্লকম্যান সাহেব বলে গেছেন, এক নম্বর ফুটনোট, PROC.Asiatic Society Bengal 1870। আবার টেক্সটে ফিরে আসছি। I have not met with Safiuddin's name in any Indian history or in the numerous biographies of Mohammedan saints। পাণ্ডু রাজার কথাও কোনো ইতিহাসে কোথাও পাওয়া যায় না। হাওড়া হুগলি জেলার সীমান্তে প্রাচীন ভুরিশ্রেষ্ঠী বা ভুরসুটে পাণ্ডু নামে একজন রাজা ছিলেন। প্রসিদ্ধ দার্শনিক কন্দলিকার শ্রীধরাচার্যের পৃষ্ঠপোষক এই পাণ্ডু রাজা ছিলেন কায়স্থ রাজা পাণ্ডু দাস। কিন্তু পাণ্ডু আর পাণ্ডু রাজার সঙ্গে স্থান ও কালের দিক দিয়ে ভুরসুটের এই কায়স্থ রাজা পাণ্ডু দাসের কোনো সম্পর্ক আছে বলে মনে হয় না। তবে সপ্তগ্রাম, পান্ডুয়া প্রভৃতি অঞ্চলে মুসলমান বিজয়ের পূর্বে যে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজা ছিলেন তা আগে বলেছি। মুসলমান গাজীরা এইসব অঞ্চলে ধর্মপ্রচার করতে এসেছিলেন এবং ধর্মযুদ্ধে নিহত হয়েছিলেন। ত্রিবেণী সপ্তগ্রামে তার ঐতিহাসিক প্রমাণ রয়েছে শিলালিপিতে। বখতিয়ার খিলজির অভিযানের 1 শতাব্দীর মধ্যেই হুগলি জেলার বা দক্ষিণ রাঢ়ের এই অঞ্চলে মুসলমান অধিকার আরম্ভ হয়। কেবল রাজ্য জয় করা বা সিংহাসন দখল করা নয়, এই সময় থেকে ব্র্যাকেটে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর শেষ থেকে চতুর্দশ শতাব্দীর শেষ পর্যন্ত ব্র্যাকেট ক্লোজড ইসলামের সামাজিক প্রতিষ্ঠার অভিযান চলতে থাকে বাংলাদেশে। বলবন বংশের সুলতানদের রাজত্বকালে ব্র্যাকেটে 1286 থেকে 1328 খ্রিস্টাব্দ ব্র্যাকেট ক্লোজড ইসলামের এই আত্মপ্রতিষ্ঠার অভিযান আরম্ভ হয়। এক নম্বর ফুটনোট, হিস্টোরি অফ বেঙ্গল, ঢাকা ইউনিভ, ভলিউম 2, পেজ 68 to 70। আবার টেক্সটে ফিরে আসছি। The rulers of the house of Balban in Bengal, finding no scope for warlike enterprises westward, concentrated their energy and resources in subduing the small Hindu principalities which till then were holding their own against Muslim domination. To these were added the Ghazis and Awliyas of Islam, who from this time onward were to play an increasingly important role in the history of this country. স্টেপলটন সাহেব মনে করেন যে দিল্লির সুলতানরা এই সময় গাজী সাহেব ও আউলিয়াদের পাঠিয়ে ভিতর থেকে বাংলাদেশ জয় করার চেষ্টা করেন। এটা তাদের রাষ্ট্রনীতির অন্যতম কৌশল ছিল। তার মতে বাংলায় যেসব গাজী পীর ও আউলিয়ারা এসেছিলেন তারা দিল্লির সুলতানদের পঞ্চম বাহিনী। 2 নম্বর ফুটনোট, এশিয়াটিক সোসাইটির জার্নাল 1922, 18 খণ্ড। আবার টেক্সটে ফিরে আসছি। আচার্য যদুনাথ এই মত সমর্থন করেন না। তিনি বলেন 3 নম্বর ফুটনোট, হিস্টোরি অফ বেঙ্গল, ঢাকা ইউনিভ, ভলিউম 2, পেজ 76। আবার টেক্সটে ফিরে আসছি। We have no reason to hold that these warriors in the path of Allah were so degenerate as to act as the fifth columnists of the Muslim state against the other. ধর্ম ও নীতির দিক থেকে এদের আন্তরিকতায় সন্দেহ করার কোনো কারণ নেই। সাধারণত তাঁরা নিজেদের দলবল নিয়ে ছোট ছোট হিন্দু রাজাদের এলাকার মধ্যে প্রবেশ করে কোনো না কোনো অজুহাতে সত্যাগ্রহ করতেন। তারপর সেই সত্যাগ্রহী মুসলমান সাধুদের উপর যে কোনো অন্যায় আচরণের সুযোগ নিয়ে মুসলমান শাসকদের সেনাদল সেই রাজ্যে প্রবেশ করত বিধর্মীদের শায়েস্তা করার জন্য। পান্ডুয়া, ত্রিবেণী প্রভৃতি অঞ্চলের রোমাঞ্চকর কাহিনীর মধ্যে যদি কোনো সত্যকার ইতিহাস বলে কিছু থাকে তাহলে এই ধরনের কোনো ইতিহাস থাকাই সম্ভবপর। 1 নম্বর ফুটনোট, হিস্টোরি অফ বেঙ্গল, ঢাকা ইউনিভ, ভলিউম 2, পেজ 69। আবার টেক্সটে ফিরে আসছি।
if the popular Muslim tradition regarding the destruction of Gaur Govinda of Sylhet and the Pandu Raja of Hugli Pandu contains any historical truth, it must, however, be admitted. These saints, surrounded by a horde of less scrupulous followers, used to enter the territory of the Hindu Rajas as squatters on some pretext or other. Then they would bring down the regular army of the Muslim state upon these infidel kings to punish them for infringing the rights of Muslims. পাঁড়ুয়ার কেচ্ছার মধ্যে যে কাহিনীর অবতারণা করা হয়েছে তার মূলে এই ধরনের কোনো ঐতিহাসিক ঘটনা আছে বলে মনে হয়। ত্রিবেণীর জাফর খাঁর ইতিহাসও তাই। শিলালিপি থেকে জানা যায় জাফর খাঁ এসেছিলেন ত্রিবেণী অঞ্চলে ত্রয়োদশ শতাব্দীর শেষে। তার কিছুদিন পরে মনে হয় শাহ সুফিউদ্দিন এসেছিলেন পান্ডুয়া অঞ্চলে চতুর্দশ শতাব্দীর গোড়ার দিকে। গাজী সাহেবদের প্রধান লক্ষ্য ছিল বৌদ্ধ ও হিন্দু বিহার ও মন্দিরগুলিকে মসজিদে পরিণত করে ইসলাম ধর্মের পাকাপোক্ত বুনিয়াদ তৈরি করা। দেশের মধ্যে তীর্থস্থান বা ধর্মের আস্তানা না স্থাপন করলে জনসাধারণের মধ্যে ধর্মের প্রভাব বিস্তার করা সম্ভব নয়। সাধারণের মনে ধর্মের প্রভাব বিস্তার করতে না পারলে কেবল তলোয়ারের জোরে বাংলাদেশে অন্তত ইসলামের সামাজিক প্রতিষ্ঠা যে সম্ভব হবে না, একথা গাজী সাহেবরা মর্মে মর্মে বুঝেছিলেন। হিন্দু মঠ মন্দির ও দেবালয়ের ধ্বংসস্তূপের উপর মসজিদ ও সমাধি তৈরি করেছিলেন এবং হিন্দুদের দেবদেবীর মতন গাজী পীরের মাহাত্ম্য কাহিনী প্রচারেও উৎসাহী হয়েছিলেন। হুগলি জেলার পান্ডুয়া মহানাদ ত্রিবেণী অঞ্চলে মুসলমান গাজী পীরদের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভূমিকার বিস্ময়কর সব নিদর্শন রয়েছে।